টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জিকির আশকারে মশগুল মুসল্লিরা, আল্লাহর সন্তুষ্টি কামনা। ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে। দুই ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। তিতুমির কলেজ শিক্ষার্থীদের ব্লকেজ কর্মসূচি সকাল 11টা পর্যন্ত শিথিল। বিকালের মধ্যে দাবি না মানলে ফের সড়ক অবরোধ। আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বসছে 708টি স্টল, থাকছে কড়া নিরাপত্তা। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি সেতু নড়বড়ে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, দ্রুত সংস্কারের দাবি। এই ব্রিজটা খুবই দুর্বল, এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে। ওটাতে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। বান্দরবানের নাইখাংছড়িতে ভোটার তালিকা হালনাগাদে ধীর গতি। অনলাইন জটিলতা, নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়। যে সময় বেঁধে দেওয়া হয়েছে ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। ডেটটা একটু যদি বাড়ানো যায় তাহলে সাধারণ জনগণের ভোগান্তি থেকে বাঁচবে। যশোরে মানুষের সঙ্গে মৌমাছির বাস। বাড়ির ছাদ, দেওয়াল ও জানালায় 30টির বেশি মৌচাক, দেখতে ভিড় উৎসুক জনতার। এবং বিপিএলে দুপুরে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা। বিকেলে চিটাগং কিংসের প্রতিপক্ষ বরিশাল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ পাড়ে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আল্লাহর সন্তুষ্টি কামনায় জিকির আশকারে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজে অংশ নেন লাখো মানুষ। ইমামতি করেন মাওলানা জুবায়ের। 3 পর্বের ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের 72টি দেশ থেকে আসা মুসল্লি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা জুবায়ের। সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আসলে আমল কিভাবে করা লাগবে, জাইনে শুনে তো করা লাগবে, না জানে তো করা যাবে না। এইসব বিষয় আলোচনা হয়েছে আজকে। আর বেশি আমাদেরই হলো ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে, বেশি বের হইতে পারে। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে। আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতি বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। এদিন ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। সকাল 10টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাওলানা জুবায়ের পন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। দুই ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। আমরা আসলাম যেন এই মুরব্বীদের বয়ান শুনে আমরা নিজের সফলতা অর্জন করতে পারি, আমাদের জীবনের গুনাহখাতা মাফ করাইতে পারি এবং আল্লাহর দরবারে আমরা হাজির হইতে জান্নাত পাই, হলো মেইন উদ্দেশ্য। এদিকে বিগত কয়েক বছরের মতো এবারও ইজতেমা ময়দানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। এ পর্বে দেশীয় মুসল্লি ছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার থেকে শুরু হওয়া 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেখানকার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মানুষের দিদার হয়
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজকে কিন্তু দ্বিতীয় দিন, 58তম বিশ্ব ইজতেমার কিন্তু আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমরা বাদ ফজর থেকে কিন্তু এখানে উর্দুতে বয়ান করছেন পাকিস্তানি মাওলানা খুরশেদ আলম, বাংলায় তর্জমা করছেন বাংলাদেশের ওবায়দুর রহমান। এছাড়া কিন্তু আপনি জানেন যে বিভিন্ন খিত্তায় খিত্তায় কিন্তু মানুষ মনোযোগ সহকারে যে বয়ান হচ্ছে দ্বীন এবং ইসলাম এবং আখলাক এবং নিজেকে কিভাবে পরিশুদ্ধ মানুষ করে সমাজে নিজেকে ধরে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। মানুষ কিন্তু মানে স্থির হয়ে সেই আলোচনাগুলো শুনছেন এবং খিত্তায় খিত্তায় কিন্তু মানুষ অবস্থান করে এবং বয়ানগুলো কিন্তু শুনছেন। আপনি জানেন যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু যে নিরাপত্তা একটি বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আজকে কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে, অর্থাৎ প্রথম পর্বের দ্বিতীয় দিন আজকে অতিবাহিত হচ্ছে। আপনি জানেন যে মুসল্লিরা যাতে আখিরি মোনাজাতে অংশ নিতে পারেন এর জন্য কিন্তু আশপাশের যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলো থেকে কিন্তু 9টি ট্রেনের বিশেষ সার্ভিসে রাখা হয়েছে। এছাড়া কিন্তু ভ্রাম্যমাণ আদালত রাস্তায় যে সমস্ত ফুটপাত রয়েছে, অর্থাৎ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ইজতেমা ময়দানে, এখানে আপনি জানেন যে আমি ফজরের পর থেকে দেখতেছি সাধারণ যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তারা খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে তারা দ্বীন এবং ইসলামের কথা বলছেন এবং উর্দুতে এখানে বয়ান করছেন এবং বাংলায় কিন্তু সেটাকে তর্জমা করা হচ্ছে এবং অর্থাৎ এখান থেকে বের হয়ে কিভাবে জীবনযাপন করবে এবং ইসলাম কিভাবে প্রচার করবে সব বিষয় কিন্তু এখান থেকে আলোচনা হচ্ছে। এভাবেই কিন্তু গাজীপুরের যে টঙ্গী তুরাগ নদীর তীরে অর্থাৎ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এবং দুপুরের পরে কিন্তু হয়তো যৌতুকবিহীন বিয়ের একটি কথা রয়েছে। এখানে কিন্তু আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু যৌতুকবিহীন বিয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে করা হয় এবং কনে এখানে উপস্থিত থাকে না, মানে কনের পক্ষ আর হলো যে বর থাকেন এখানে এবং বরের পক্ষ গার্জিয়ান দুই পক্ষই এই ইজতেমা ময়দানে উপস্থিত থেকে কিন্তু বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। তো এছাড়া কিন্তু সবকিছু মিলে কিন্তু সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা থেকে প্রশাসনিক ভাবে কিন্তু প্রত্যেকটি মানুষকে কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণ ভাবেই কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। তো গাজীপুরের ইজতেমা সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে 41 জেলার মুসল্লির সঙ্গে অংশ নিয়েছেন 72টি দেশ থেকে আগত বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় মিলন মেলায় অংশ নিতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে ভিনদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সহকর্মী দেওয়ান ইমনের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানের উত্তর পাশে টিন আর পাটের চট দিয়ে বানানো হয়েছে বিদেশি নিবাস। জুবাইরপন্থীদের আয়োজনে প্রথম পর্বে আগত ভিনদেশি মুসল্লিরা অবস্থান করছেন এসব নিবাসে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ 72টি দেশ থেকে আগত 2150 জন ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে আনন্দিত তারা। এদের মধ্যে অনেক অতিথি আবার নিজ উদ্যোগে ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে বিতরণ করছেন কোমল পানীয় সহ নানা ধরনের খাবার। এতে করে দেশি এবং ভিনদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ পার। जैसे अल्हम्दुलिल्लाह हम जो है हमने सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा इकराम हुआ, वो हम ज़िंदगी भर नहीं भूल सकते। बहुत अच्छे लोग हैं अल्हम्दुलिल्लाह बांग्लादेश वाले। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है, सब मुसलमान अच्छे हैं। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ है सब मुसलमान अच्छे हैं। बस किसी में सिफात कम, किसी में ज़्यादा, लेकिन जो कलमा पड़ा है जहन्नम से बचकर जन्नत को जाने वाला बनेगा इंशाअल्लाह। لا هذا في بنغلاديش في هلا في كل عالم في كلمات لا إله إلا الله.
বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভিনদেশি মেহমানদের সুশৃঙ্খল পরিবেশে থাকার ব্যবস্থা করতে পারায় সন্তুষ্ট আয়োজকরা। এখন পর্যন্ত আমার জানা মতে 2000+ 70-72টা দেশে 2000+। এটা হয়তো কালকের মধ্যে আরো কিছু বাড়বে। এখানে এবার টিন শেডগুলো খুব পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আছে, পর্যাপ্ত পরিমাণে বিদেশি মেহমানদের সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবছর ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে 3 ধাপে। এর মধ্যে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি শিথিল করা হয়েছে। ইজতেমার কারণে শনিবার ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল করা হয়। তবে বিকাল 4টার মধ্যে দাবি আদায় না হলে ফের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার যে কোনো সড়ক অবরোধ করবেন তারা। এর আগে শুক্রবার মধ্যরাত পর্যন্ত অবরোধ কর্মসূচির কারণে মহাখালী গুলশান সড়কে যানজটে ভোগান্তি পোহায় নগরবাসী। এনআই নাহিদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জুমার নামাজের সময় সড়কেই সালাত আদায় করেন আন্দোলনকারীরা। এরপর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় সড়ক। এ সময় সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। গতকালকে প্রশাসনের একজন কর্মকর্তা এসেছেন, যুগ্ম সচিব, তিনি হচ্ছেন। আসার পরে আমরা মনে করেছিলাম যে তিনি একটা আশ্বাস দিবেন আমাদেরকে ভালো একটা, কিন্তু তিনি সেটা দিতে পারেননি। শিক্ষার্থীদের অসুস্থ অবস্থায় না দেখতে চান, আমাদের রাস্তায় দেখতে না চান, এই জন দুর্ভোগ না দেখতে চান, তাহলে অতি দ্রুত তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে মহাখালী গুলশান বাড্ডা লিংক রোড শিক্ষার্থীরা অবরোধ করায় উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আসছি গুলশানিয়াকে যাবো, একটা জরুরি কাজের জন্য আসছি। এখন আসার পথে যে এরকম একটা বাধা। বয়স্ক লোক, ওই আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। এটা একটা সমাধান তো দিবে সরকার, আজ দেব কাল দেব, কবে দিবে? আমরা তো অনেক কষ্টে আছি। অন্তর্বর্তী সরকার দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে, এই আশা শিক্ষার্থীদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফিজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বিগত শাসনামলে জামায়াতে ইসলামের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। বিগত সরকারের সময়ে পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, অনেকে নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষদের জন্য দুঃস্বপ্ন ছিল, তা যেন আর কখনো কাউকে প্রত্যক্ষ করতে না হয়, এজন্যই কাজ করবেন তারা। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এই শহরে থেকেও তারা জানাজাটায় শরীক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন, জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল শেষে সমাবেশে মিলিত হয় তারা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে ছাত্র শিবির।
মিছিল শেষে শাহবাগে জমায়েত হয়ে বক্তব্য রাখেন শিবির নেতারা। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। একই দাবিতে রাজশাহীতেও গণমিছিল করে সংগঠনটি। তারা আওয়ামী লীগ ছাত্রলীগের বিচারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান। জুমার নামাজের পর সিলেটে বন্দর কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি শহর ঘুরে চৌহাট্টা পয়েন্টে পথসমাবেশে মিলিত হয়। শেখ মুজিবুর রহমানের মোরালকে আমরা অপসারণের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ করেছিল। দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে শিবিরের গণমিছিল শুরু হয়ে শেষ হয় সাতমাথা এলাকায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতারা। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে তাদের নেতারা পালিয়ে গেছে। জুমার নামাজের পর বরিশালে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। বলেন, পূর্বের ন্যায় যে কোনো আন্দোলনে বিএনপির সঙ্গে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থসামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সমমনা 12 দলীয় জোটের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। রাত পোহালেই পর্দা উঠবে অমর 21শে বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। অমর 21শে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাত পোহালেই বই উৎসব। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো শহীদ অলিউল্লাহ, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর 21শে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা
সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গতরাত 10টায় শেষ হয় মেলার 29তম আসর। সমাপনী দিনে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ সময়ে বাই ওয়ান গেট ওয়ান কিংবা বিশাল মূল্য ছাড়ে ক্রেতাদের ধুম পড়ে বিভিন্ন স্টলে। সমাপনী অনুষ্ঠানে এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী পরিস্থিতির মোকাবেলায় দেশের ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন ছিল শুক্রবার। একদিকে মেলার শেষ দিন, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। দুপুরের পর তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে। বিশেষ করে গৃহস্থালির নানা পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, ক্রোকারেজ সহ সব পণ্যে নানা অফার থাকায় সেখান থেকে কিছু না কিছু কিনে বাড়ি ফিরেন দর্শনার্থীরা। একটা ফিল হচ্ছে যে আগে কেন আরো আসলাম না, বা মেলাটা কেন আর কিছু সময় তারা টেনরটা একটু বাড়িয়ে দিত। উৎসব মুখর লাগছে, আমরা অনেক কিছু কিনছি, অনেক দেশের স্টল ঘুরে দেখছি, এতে একটা ভিন্ন ফিলিংস হইতেছে আমাদের। এদিকে মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে 20 থেকে 30% পর্যন্ত ছাড় দেয় স্টলগুলো। খুবই ভালো লাগছে, আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমি বাচ্চা নিয়ে আসছি, ওয়াইফ নিয়ে আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে। আমরা আসছি সেই সুদূর কোনাবাড়ি থেকে। আজকে শুক্রবার, এর জন্য সব মিলিয়ে আগে সবারই অফিস বন্ধ, তো এর জন্য আগে সব মিলিয়ে আমার মনে হয় আজকে একটু টাফ মোমেন্ট। তবে বিক্রেতারা বলছেন মেলার শেষের দিকে বেচাকেনা বাড়লেও খুব একটা লাভের মুখ দেখেননি তারা। এজন্য মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তাতে সায় দেয়নি কর্তৃপক্ষ। বেচাকেনার অবস্থা যেভাবে আছে এইভাবে হইলে বাণিজ্য মেলা কেউ আইসা দোকানদারি করার মতন অবস্থা নাই। শেষ দিন হিসেবে মানুষ ঘুরতেছে ভাই, বেচাকেনা নাই। গেল 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী আয়োজন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। এবছর আপনারা জানেন যে আমরা প্রচুর ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেছি ইন টার্মস অফ আমাদের মেলার বরাদ্দের ক্ষেত্রে, আমরা যাতায়াতের ক্ষেত্রে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অক্টেনের দামও বাড়ানো হয়েছে 1 টাকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ডিজেলের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা ও কেরোসিন 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা পুনর্নির্ধারণ করা হয়। এছাড়া পেট্রোল ও অক্টেনের দামও বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 122 টাকা ও 126 টাকা। মধ্যরাত থেকে এ দাম কার্যকর হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কমপক্ষে 20টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এসব সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সময়ের মধ্যে সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। প্রায় 30 বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সম্বারিয়া বাজার এলাকায় ভারানী খালের উপর নির্মিত হয় এই সেতুটি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেতুটির সিমেন্টের ঢালাই দিয়া স্লিপার ধসে পড়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ঝুঁকি জেনেও কোনো উপায় না থাকায় এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। এছাড়া চম্পাপুর এবং ধানখালী ইউনিয়নের 6 গ্রামের প্রায় 10,000 মানুষের চলাচলের মাধ্যম এই সেতু। শুধু এই সেতু নয়, কলাপাড়া উপজেলার 60টি সেতুর মধ্যে 20টি সেতু এখন চলাচলের অনুপযোগী। দ্রুত সময়ের মধ্যে এসব সেতু নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। 2007 সালে সিডরের সময় এই পোলটা প্রথম ভাঙে যায়, তারপর আমরা স্থানীয় লোকজনের চেষ্টার মাধ্যমে আবার মেরামত করি, আবার ভেঙে যায়, আবার মেরামত করি। এই মেরামত করার পরে এই পর্যন্ত আমরা মেরামত করে কোনো রকম
চলাফেরা করি। এই ব্রিজটা খুবই দুর্বল, এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভালো আছে। এই পোলটা দিয়ে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আগামী 3 মাসের মধ্যে সংস্কার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। মোট 60টি ব্রিজ আমাদের কলাপাড়াতে রয়েছে, যার ভিতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে 12টা ব্রিজ রয়েছে। তো আমাদের দপ্তর থেকে আমরা সরেজমিনে সেই সকল ব্রিজগুলো, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আমরা পরিদর্শন করেছি এবং আমাদের প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ নামক প্রকল্পের মাধ্যমে আমরা ইতোমধ্যে এই ব্রিজগুলো সংস্কারের কাজ হাতে নিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে 10টা ব্রিজের কাজ আমরা শেষ করতে পারবো এবং বাকি 2টা ব্রিজ অন্য প্রকল্পে থেকে সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে দিয়েছি। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত কিংবা প্রয়োজনে পুনর্নির্মাণ দেখতে চান পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের ন্যায় পার্বত্য জেলা বান্দরবানেও চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের পর বায়োমেট্রিক্স নেওয়া ও ছবি তোলার কথা রয়েছে। কিন্তু জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই কার্যক্রম শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ পরিষদের নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতার কারণে এই সংকট বলে জানা গেছে। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। ভোর থেকে শুরু হয়ে যা থাকে রাত পর্যন্ত চলমান হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রে সই নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডব্যান্ড কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি। সব মিলিয়ে নতুন প্রশাসক আর ইন্টারনেট সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা কঠিন হবে। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের। জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের দিকে একটু সদয় দৃষ্টি দেন। যদি 3 তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হতে পারবে না। সে কারণে 3 তারিখটা ডেটটা চেঞ্জ করে যদি আপনারা ডেটটা একটু যদি বাড়ানো যায় তাহলে সাধারণ জনগণের ভোগান্তি থেকে বাঁচবে এবং সাধারণ যারা বাইরে থেকে আসছে তারা সবাই ভোটার হইতে পারবে। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম এবং সোনাইছড়ি ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় গত 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়ি পরিষদ বন্ধ থাকলেও বাকিগুলোতে দিনরাত চলছে কার্যক্রম। ভোটার হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই ভোর 4টা থেকেই রাত 11টা পর্যন্ত উনি জনগণকে সেবা দিয়ে আসছে। আছে রাত 1টায় ঘুম থেকে ওঠার পরেও জনগণকে সেবা দিয়েছে। এখানে যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। এদিকে কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনার এই কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণ আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন। করতে রয়েছে একটা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন সে প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সংকট থাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাড়ির ছাদ, দেওয়াল ও জানালায় বাসা বেঁধেছে মৌমাছি। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছির দল। এসব মৌমাছি বছরে 6 মাস থাকে বাড়িটিতে। 30টির বেশি মৌচাক থাকা বাড়িটি এখন এলাকার মৌমাছির বাড়ি হিসাবে পরিচিত। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক মানুষ। সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। বাড়ির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সহ সবখানেই বাসা বেঁধেছে মৌমাছি। এমন চিত্রের দেখা মিলবে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শান্তল শেখপাড়া গ্রামে হাজী ইসাক আলীর বাড়িতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে বাড়িটি, যেন মৌমাছির এক অভয়াশ্রম। পুরো বাড়ি যেন দখলে নিয়েছে তারা। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে মৌমাছির দল। 7 বছর ধরে মৌমাছির সঙ্গে বসবাস পরিবারটির। মৌমাছিগুলোও পরিবারের অংশ হয়ে উঠেছে বলে জানায় তারা। আমাদের এই মৌমাছির আমাদের সাথে একেবারে বন্ধুর মতো থাকে। আমরা ওদের কিছু বলি না, ওরাও আমাদের কিছু বলে না। এরা আমাদের একেবারে কি বলবো,
বাড়ির একটা সদস্য হয়ে গেছে। মনে হয় যেন ওরা আমাদের একটা বন্ধু বা আমাদের একটা সাথী। প্রতি বছর নভেম্বর থেকে জুন জুলাই পর্যন্ত মৌমাছিরা অবস্থান করে বাড়িটিতে। গেল বছর 50,000 টাকার মধু বিক্রি করলেও এবার মৌচাকের সংখ্যা বেশি হওয়ায় 60 থেকে 70,000 টাকা মধু সংগ্রহের আশা বাড়ি মালিকের। ইতোমধ্যে 37 কেজি মধু বিক্রিও করেছেন তিনি। বছরে দেখা যাচ্ছে প্রায় 1.5 মণ টন মধু পাই, তাতে আমরা প্রায় 50,000 টাকা মতন বিক্রয় করি আমরা। এই বছর আরো বেশি মৌমাছির চাক আসছে, আমরা আশা করি আরো বেশি হবে এবার। মানুষের সাথে মৌমাছির এমন মেলবন্ধন দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় জমান। দেখতে আসলাম তো মৌমাছির চাক, দেখতে তো ভালো লাগতেছে। তাই এত সুন্দর বাড়ির ভিতরে বান্ধা তো কোনদিন দেখিনি। এইটা তো কি নিয়ম? 7 বছরে মৌমাছির চাক বেঁধেছে, প্রচুর জায়গাতে লোক আসে দেখতে, এরকম আমরাও দেখতে আসি, বহুত খুব ভালো লাগে। মৌমাছির বসবাসের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে পরিবারটি। মৌমাছিকে সন্তানের মতো আগলে রাখেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।